Here. We lost all control of the aircraft. এটি ছিল এয়ার ফ্রান্স ফ্লাইট 447। 228 জন আরোহীকে নিয়ে ব্রাজিলের রিও ডি জেনাইরো বিমানবন্দর থেকে এটি প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। এই ফ্লাইটের সময়কাল ছিল প্রায় 12 ঘন্টা। টেক অফ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ এই বিমানটি সোজা আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় 228 জন আরোহীর সকলেই প্রাণ হারান। তাহলে এমনটা কেন ঘটল? একটি অত্যন্ত উন্নত বিমান যার কোনো সমস্যা ছিল না, যেটিকে 2 জন নয় বরং 3 জন অভিজ্ঞ পাইলট নিয়ন্ত্রণ করছিলেন, সেটি কিভাবে এভাবে সমুদ্রের গভীরে নিমজ্জিত হলো? বিমানটি কি হাইজ্যাক হয়েছিল, নাকি খারাপ আবহাওয়ার কারণে এটি সরাসরি সাগরে আছড়ে পড়ে? এই ভিডিওতে আমরা এই ফ্লাইট বিপর্যয়ের তদন্ত করতে চলেছি। দিনটি ছিল 1 জুন 2009। এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিলের রিও ডি জেনাইরো বিমানবন্দর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিল। এই ফ্লাইটে মোট 228 জন আরোহী ছিলেন, যার মধ্যে 216 জন যাত্রী, 9 জন কেবিন ক্রু এবং 3 জন পাইলট অন্তর্ভুক্ত ছিলেন। যেহেতু এই ফ্লাইটটি প্রায় 12 ঘন্টার দৈর্ঘ্য ছিল, তাই পর্যাপ্ত বিশ্রামের জন্য 2 জন নয় 3 জন পাইলট রাখা হয়েছিল। এর সঙ্গে এই বিমানটিতে অটো পাইলট সিস্টেমও খুবই নির্ভরযোগ্য বলে মনে করা হতো। বিমানটির কথা বলতে গেলে এটি ছিল একটি এয়ারবাস A330, যা সেই সময়ের অত্যন্ত উন্নত বলে বিবেচিত হতো এবং এতে অনেক আধুনিক প্রযুক্তি বিদ্যমান ছিল। বিমানটি যেমন আধুনিক ছিল, তেমনি এটিকে ওড়ানোর জন্য নিযুক্ত ক্রু সদস্যরাও ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। এই প্লেনের ক্যাপ্টেন ছিলেন 58 বছর বয়সী মার্ক ডোবা, যার প্রায় 11,000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। ফার্স্ট অফিসার ছিলেন পিয়েরিস হেড্রিক, তার উড়ানের অভিজ্ঞতা ছিল 2936 ঘন্টা। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন রিলিফ অফিসার 37 বছর বয়সী ডেভিড রবার্ট, যার 6500 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। সুতরাং না এই বিমানে কোনো ত্রুটি ছিল, আর না ছিল ক্রু সদস্যদের অভিজ্ঞতার ঘাটতি। এই ফ্লাইটটিকে নিরক্ষরেখা অতিক্রম করতে হতো, যেখানে আবহাওয়া প্রায়ই খুব খারাপ থাকে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এবং এই ধরনের বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। এই কারণে পাইলটদের আগে থেকেই এই সমস্ত বিষয়ে অবহিত করা হয়েছিল। শুধু তাই নয়, পাইলটরা এর আগে বহুবার নিরক্ষরেখা পেরিয়েছেন, তাই সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। বিমানটি টেক অফের জন্য প্রস্তুত করা শুরু হলো। পরিদর্শক দল বিমানটিকে পরীক্ষা করে এবং টেক অফের অনুমতি দেয়। এরপরে বিমানটি সন্ধ্যা 7:30 রিও ডি জেনাইরো থেকে উড্ডয়ন শুরু করে এবং প্যারিসের দিকে রওনা হন। কিছুক্ষণের মধ্যে এই বিমানটি 36,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। বিমানের ভিতরে সব স্বাভাবিক ছিল। রাত হয়ে যাওয়ায় যাত্রীরা ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করেন। এরপর বিমানটি ব্রাজিল পেরিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে থাকে। এর ফলে এটি এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি রাডার কভারেজের বাইরে চলে যায়। এখন এটিসি কর্মকর্তারা শুধুমাত্র স্যাটেলাইটের সাহায্যেই এই বিমানটিকে পর্যবেক্ষণ করতে পারছিলেন। পরিস্থিতি অবনীত। পাইলটরা ভালো করেই জানতেন যে খুব শীঘ্রই আবহাওয়া অত্যন্ত খারাপ হতে চলেছে, যার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এই বিমানটি এখন আইটিসি জেটের বেশ কাছাকাছি পৌঁছাতে চলেছিল। আইটিসি জেট হলো এমন একটি এলাকা যেখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের বাতাস একত্রিত হয়। এই কারণে এই এলাকায় আবহাওয়া সর্বদা খুব খারাপ থাকে। ক্যাপ্টেনকে দেওয়া তথ্য থেকে জানা গেল যে তাদের বিমানটি শীঘ্রই ঝোড়ো মেঘের সঙ্গে ধাক্কা খেতে চলেছে, কিন্তু নিরক্ষরেখা পার হওয়া যেহেতু তাদের কাছে একটি স্বাভাবিক ঘটনা ছিল এবং ফ্লাইটগুলো প্রায়শই এই এলাকায় এমন পরিস্থিতির সম্মুখীন হতো, তাই পাইলটরা আবহাওয়া নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না। এই কারণে ক্যাপ্টেন বিশ্রাম কক্ষ থেকে রিলিফ পাইলটকে ডেকে নিলেন এবং নিজেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চলে গেলেন। অন্যদিকে রিলিফ পাইলটের উড়ানের অভিজ্ঞতা ক্যাপ্টেনের চেয়ে কম ছিল। এমন পরিস্থিতিতে বিমান ওড়ানো বিশেষ ধারণা তার ছিল না এবং তিনি আন্দাজও করতে পারেননি যে সামনে আবহাওয়া কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সময় তখন রাত 2টা। যাত্রীরা সবাই আরামে বিশ্রাম নিচ্ছিলেন এবং ঘুমিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ বিমানের উপর কিছু আঘাত করার মতো শব্দ আসতে শুরু করলো। এই শব্দগুলো ছিল বরফের শিলাবৃষ্টি, যা মেঘ থেকে এসে বিমানে আঘাত হানছিল। এত কিছুর পরও বিমানটি সম্পূর্ণ স্বাভাবিকভাবে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল এবং এখন পর্যন্ত এই ফ্লাইটে কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু রাত 2:10 প্রথম দুটি সমস্যা পাইলটদের সামনে আসে। হঠাৎ বিমানের অটো থ্রটল সিস্টেম এবং অটো পাইলট সিস্টেম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এরপর ককপিটে সতর্কমূলক অ্যালার্ট বাজতে শুরু করে। এগুলো দেখে পাইলটরা ঘাবড়ে যান, কারণ তারা এর আগে কখনো এমন অভিজ্ঞতা পাননি যে অটো থ্রটল পাইলট হঠাৎ নিজে থেকেই ডিসকানেক্ট হয়ে গেল। সত্যি বলতে এটা স্বাভাবিকও ছিল না, কারণ অটো পাইলটের হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে এক প্রকার অসম্ভব বলে মনে করা হয়।
অটো পাইলটের এভাবে বিচ্ছিন্ন হওয়ার আসল কারণ ছিল পিটি টিউবের ব্লক হয়ে যাওয়া, কারণ পিটি টিউবের সামনে বরফের কণা জমে গিয়েছিল, যার ফলে সেটি অবরুদ্ধ হয়ে পড়ে। এখানে আপনাদের জন্য এটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে পিটি টিউব কী, তবে আপনি এই দুর্ঘটনাটি সঠিকভাবে বুঝতে পারবেন। পিটি টিউবের কাজ হলো বিমানের এয়ার স্পিড পর্যবেক্ষণ করা। যদি কোনো কারণে এটি ব্লক হয়ে যায় তবে এটি বিমানের এয়ার স্পিড পরিমাপ করতে পারে না। এই কারণেই অটো পাইলট সঠিক ডেটা পান না। যখন অটো পাইলট এই নির্ভুল ডেটা পান, যেমন বিমানটি কোন উচ্চতায় উঠছে এবং বিমানের আসল গতি কত, তখন সিস্টেমটি সক্রিয়ভাবে ডিসকানেক্ট হয়ে যায়, কারণ অটো পাইলট এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সঠিক তথ্য ছাড়া এটি কাজই করে না। বিমানে একটি সিস্টেম ইনস্টল করা থাকে যাতে কোনো কারণে পিটি টিউব ব্লক হয়ে গেলে সেটিকে আনব্লক করা যায়। কিন্তু সেদিন ফ্লাইট 447-এ পিটি টিউবের এত বড় বরফের স্ফটিক আটকে গিয়েছিল যে সেগুলো সেখান থেকে সরানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। এরপর বিমানে একের পর এক সমস্যা আসতে শুরু করে। অটো পাইলট বন্ধ হওয়ার পরে প্রথমে ব্যাক অ্যাঙ্গেল প্রোটেকশন, তারপর অ্যাঙ্গেল অফ অ্যাটাক প্রোটেকশন এবং ওপরের ওভার স্পিড প্রোটেকশন বন্ধ হয়ে যায়। এতগুলো সিস্টেম একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় এই ফ্লাইটের জন্য হঠাৎ একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। পাইলটরা তখন পরিস্থিতির সঠিক আন্দাজ করতে পারেননি। তারা তখন বোঝার চেষ্টা করছিলেন যে বিমানটির সঙ্গে ঠিক কী ঘটছে। এর মধ্যে ককপিটে একসঙ্গে অনেক সতর্কমূলক অ্যালার্ট বাজতে শুরু করে এবং এর ঠিক পরেই বিমানটি তার স্কুজিং অ্যালটিটিউড হারাতে শুরু করে এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এই সময় ফার্স্ট অফিসার রিলিফ পাইলটের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে বিমানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন, যাতে তিনি বিমানটিকে স্থিতিশীল করতে পারেন। কিন্তু বিমানটি ফার্স্ট অফিসারের দ্বারাও নিয়ন্ত্রিত হচ্ছিল না। ফার্স্ট অফিসার যেখানে বিমানটিকে স্থিতিশীল করার চেষ্টা করছিলেন, সেখানেই তিনি বিমানটিকে উপরে তোলার পুরো চেষ্টা করেছিলেন, যাতে বিমানটি আবার তার ক্রুজিং অ্যালটিটিউডে ফিরে আসতে পারে। তবে পরিস্থিতি ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হতে থাকে। পিটি টিউব ব্লক হওয়ার কারণে যেমন অটো পাইলট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তেমনই এখন পাইলটদের কাছেও বিমানের সঠিক তথ্য ছিল না, কারণ পিটি টিউব থেকে বিমানের সমস্ত ডেটা এয়ার ডেটা কম্পিউটারে পৌঁছায় এবং তবেই পাইলটরা বিমানের গতি, উচ্চতা এবং বায়ুর তাপমাত্রা সম্পর্কিত তথ্য পান। কিন্তু এখন পিটি টিউব ব্লক হওয়ার কারণে পাইলটদের সামনে সঠিক ডেটা দেখাচ্ছিল না। এই কারণে পাইলটরা কিছু বুঝতে পারছিল না যে তাদের আসল উচ্চতা কত এবং বিমানের গতি কত। পাইলটরা যখন এই সব কিছু মোকাবিলা করছেন, তখনই তাদের সামনে আরও একটি বড় সমস্যা এসে পড়ে, স্টল ওয়ার্নিং এবং ভুল পদক্ষেপ। স্টল ওয়ার্নিং তখন আসে যখন বাতাসের দিকের তুলনায় বিমানের ডানার কোণ এতটাই বেশি হয়ে যায় যে বাতাস ডানার উপর দিয়ে মিশ্রণভাবে প্রবাহিত হতে পারে না। এই পরিস্থিতিতে বিমান হঠাৎ খুব দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। ফার্স্ট অফিসার যত বেশি বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, পরিস্থিতি তত দ্রুত খারাপ হচ্ছিল। একসময় এমনও আসে যখন ফার্স্ট অফিসারের সামনে 10টি ভিন্ন ভিন্ন সতর্কমূলক অ্যালার্ম একসঙ্গে ককপিটে বাজছিল। একসঙ্গে এতগুলো সতর্কমূলক অ্যালার্ম দেখে ফার্স্ট অফিসার খুবই বিভ্রান্ত হয়ে পড়েন। বিমানটির সঙ্গে কি হচ্ছে তা তিনি কিছুই বুঝতে পারছিলেন না। ঠিক তখনই রিলিফ পাইলট ফার্স্ট অফিসারকে জানান যে অটো থ্রটল সিস্টেম নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এবং এটিকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে হবে। অটো থ্রটল সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যা বিমানের গতি সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ ক্ষেত্রে পাইলটদের ম্যানুয়ালি থ্রটল সামঞ্জস্য করার প্রয়োজন পড়ে না, সবকিছু সিস্টেম নিজে থেকেই সামাল দেয়। কিন্তু এই ক্ষেত্রে বিভ্রান্ত ফার্স্ট অফিসার একটি বিশাল ভুল করে বসেন। যেখানে তার অটো থ্রটল সিস্টেম ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা উচিত ছিল, সেখানে তিনি এটিকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ না করে নিজেই সিস্টেমটিকে বন্ধ করে দেয়। আর ফার্স্ট অফিসার সেই অটো থ্রটল সিস্টেম বন্ধ করেন। বিমানটি আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে উপরে উঠতে শুরু করে এবং তারপর খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকে। বাইরের আবহাওয়া আগেই খুব খারাপ ছিল এবং বিমানে এমন পরিস্থিতির কারণে ফার্স্ট অফিসার ও রিলিফ পাইলট দুজনেই খুব খারাপ অবস্থায় ছিলেন। যেহেতু তাদের কাছে বিমানের সঠিক তথ্য ছিল না, তাই তারা আন্দাজও করতে পারছিলেন না যে বিমানের প্রকৃত অবস্থা কতটা গুরুতর। এখন এই বিমানে যথেষ্ট অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছিল এবং অনেক চেষ্টার পরও পাইলটরা এটিকে স্থিতিশীল করতে পারছিলেন না। তখনই তারা বুঝতে পারেন যে এই বিমান আর তাদের নিয়ন্ত্রণে নেই। যখন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন পাইলটরা ক্যাপ্টেনকে ককপিটে ফিরে আসতে বলেন। এত কিছুর পরও ফার্স্ট অফিসার বিমানের নাক প্রায় 16 ডিগ্রি উপরে অর্থাৎ ল্যান্ডিং পজিশনে নিয়ে আসেন, যাতে বিমানের নিচে পড়ার গতি কিছুটা কমে যায়। বিমানটি যা আগে 36,000 ফুট উচ্চতায় ছিল, এখন দ্রুত নিচের দিকে মহাসাগরের দিকে পড়তে শুরু করে এবং এই সময় পর্যন্ত যাত্রীরাও উপলব্ধি করতে পেরেছিলেন যে বিমানটি খুব দ্রুত নিচের দিকে নামছে। রাত 2:11 ফার্স্ট অফিসার ঘোষণা করেন যে বিমানটির কোনো নিয়ন্ত্রণ তার হাতে নেই। বিমানটি প্রতি মিনিটে 10,000 থেকে 15,000 ফুট গতিতে নিচে পড়ছিল। যখন ক্যাপ্টেন ককপিটে আসেন এবং ককপিটের অবস্থা দেখেন, তখন তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। ফার্স্ট অফিসার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন, স্যার, প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিভাবে নিয়ন্ত্রণ করব?
কিন্তু ক্যাপ্টেনও বুঝতে পারছিলেন না যে বিমানের সঙ্গে কি হচ্ছে। ক্যাপ্টেন ফার্স্ট অফিসারের কাছে বিমানের বর্তমান উচ্চতা জানতে চান, প্লেনের কারেন্ট অ্যান্টিটিউড কি, কিন্তু ফার্স্ট অফিসারের কাছে বিমানের কোনো সঠিক ডেটা ছিল না। 3 জন পাইলট একসঙ্গে বিমানটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেন, কিন্তু বিমানটি কারো নিয়ন্ত্রণে আসে না। এরপর বিমানটি 10,000 ফুট উচ্চতায় নেমে আসে এবং এখন এই বিমানটিকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ক্যাপ্টেন সাই স্টিক দিয়ে বিমানটিকে স্থিতিশীল করার অনেক চেষ্টা করেন, কিন্তু তার কোনো চেষ্টাই সফল হয় না। রিলিফ অফিসার ক্যাপ্টেনকে পরামর্শ দেন যে কেননা ফ্লাইট অনবোর্ড কম্পিউটারে পুনরায় চালানো হোক, যাতে পুরো সিস্টেমটি এক প্রকার রিফ্রেশ হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন জানান যে এখন তাদের হাতে একেবারেই সময় নেই। 3 জন পাইলটের বহু চেষ্টার পরও কোনো লাভ হয় না এবং রাত 2:14 এই বিমানটি আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় উপস্থিত সকল আরোহী প্রাণ হারান। মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশে উড়ন্ত এই বিমানটি হঠাৎ সাগরের গভীরে তলিয়ে যায়। এরপরে এই দুর্ঘটনা তদন্ত করা হয় এবং প্রায় 2 বছর পর এই বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়। তখনই বিশ্ব জানতে পারে যে বিমানটি কিভাবে বিধ্বস্ত হয়েছিল। এই ঘটনার পর পিটি টিউব এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি কোনো পরিস্থিতিতে ব্লক না হয়। এখন প্রশ্ন হলো, এই এয়ার ফ্রান্স ফ্লাইট 447 কি কেবল পিটি টিউব ব্লক হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছিল, নাকি ক্যাপ্টেনের সঠিক সময়ে ককপিটে না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান।